দুপুরের কড়া রোদে চিতার আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। চিতায় যে শুধু আমার বাবার লাশটি জ্বলছে তা নয়, বাবার লাশের সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের পরিবারের প্রতিটি আশা ভরসার স্বপ্নগুলো। আসলে কোনো মানুষই একা মরে না, অনেকগুলো মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন এসব নিয়ে মরে। আমার বাবার উপার্জনের টাকায় আমাদের পরিবার চলত। আজ জমিদার মশাইয়ের ফসল শহরে বিক্রি করতে যাওয়ার সময় ভয়ঙ্কর এক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়। আমি শুভঙ্কর, দ্বাদশ শ্রেণীতে পড়ি। বাড়িতে আমার মা আর বিয়ের উপযুক্ত ছোট একটি বোন আছে। পরিবারের বড় সন্তান হিসাবে এখন আমার তাদের সব দায়িত্ব আমার কাঁধের উপর। বাবা মারা যাওয়ার সাথে সাথে মাথার উপরের ছাদটি যেন হারিয়ে গেল। একটা ভরসার হাত মাথার উপর থেকে হারিয়ে গেল। দুপুরের তীক্ষ্ণ রোদ যেন আমার গা পুড়িয়ে ফেলছে। বাবার চিতার আগুন নিভে যাওয়ার সাথে সাথে বাবার শেষ কার্য সম্পূর্ণ হবে। চিতার আগুন তো একটা সময় নিভে যাবে, কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টের আগুন জ্বলছে তা কখন যে নিভবে বা নিভবে কিনা সেটা আমার জানা নেই। ধীরে ধীরে একটি সময় বাবার দেহকে পুড়িয়ে দেওয়া গনগনে আগুনটি নিভে গেল। আমিও তখন আস্তে আস্তে পা চালিয়ে হাঁটতে লাগলাম বাড়ির পথে। বাড়িতে আমার মা আর একমাত্র ছোট বোন তমা আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমার ছোট বোন তমা কাছে এসে আমাকে বলল, দাদা, বাবার শেষ কার্য শেষ করে এসেছো দাদা। আমাদের এখন কি হবে দাদা? বাবাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? এই ভিটে ছাড়া আমাদের আর কিছুই নেই খোকা। আমাদের সংসার কেমন করে চলবে? আমি কোনো কথা বললাম না, চুপ করে রইলাম। তমা এবং মায়ের কথার কোনো উত্তর আমার কাছে ছিল না, তাই আমার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। বাবার মৃত্যুর সাথে সাথে সংসারের সব দায়িত্ব আমার কাঁধের উপর পড়েছে। এখন আর আমি হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। সংসারের হাল ধরতে হবে, মা এবং বোনকে সামলে রাখতে হবে। আর সময় নষ্ট না করে পরের দিন আমি জমিদার মশাইয়ের বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। জমিদার মশাই খুব গম্ভীর মানুষ। তিনি খুব একটা মানুষের সাথে মন খুলে কথা বলেন না, তবে তিনি আমার বাবাকে খুব ভালোবাসতেন। জানি না আমার এই দুর্দিনে তিনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা। এসব ভাবতে ভাবতেই আমি জমিদার মশাইয়ের বাড়ির সামনে চলে আসলাম। আমাকে দেখে জমিদার মশাই খানিকটা দুঃখিত হয়ে বললেন, শুভঙ্কর, তোমাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। ঠাকুরের ইচ্ছায় অকালেই তার প্রাণ হারাতে হলো। এ মানে কাকা, আমি আপনার কাছে একটা দরকারে এসেছি। কি দরকার বলো তবে শুনি। আমার বাবার উপার্জনে আমাদের সংসার চলতো, এখন বাবা চলে গেছেন, তাই সংসারের হালটা তো আমাকেই ধরতে হবে। বাবা আপনার এখানে যে কাজগুলো করত, আজ থেকে সেই সকল কাজগুলো আমি করতে চাই। তুমি করতে চাও? জমিদার খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, শুভঙ্কর, তোমাদের জন্য কিছু করতে পারলে আমার মন খুব ভালো লাগবে। তুমি পড়াশোনা শেষ করেছ, তোমার বাবা যে সকল কাজ করত তুমি সে সকল কাজ করতে পারবে না, তোমার পড়াশোনার ক্ষতি হবে। আমি তোমাকে অন্য একটা কাজ দিচ্ছি,
শ্মশান ঘাটের পাশে আমি নতুন একটা গুদাম ঘর তৈরি করেছি। সেখানে রাতে একজন পাহারাদার প্রয়োজন। আমি চাই কাজটা তুমি করো। এতে আশা করি তোমার পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। আমি কিছু না ভেবেই জমিদার মশাইয়ের কথায় রাজি হয়ে গেলাম এবং সেদিনই কাজ শুরু করে দিলাম। রাত তখন খুব বেশি না, কেবলমাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু আশেপাশের জনমানবহীন স্তব্ধ পরিবেশ দেখে মনে হচ্ছে গভীর রাত। আমি হাতে ছোট্ট একটা টর্চ আর একটা লাঠি নিয়ে গুদাম ঘরটির সামনে এসে বসে আছি। শ্মশান ঘাটের পাশে গুদাম ঘরটির অবস্থান হওয়ায় সেখানে খুব একটা লোকজনের দেখা মিলে না, তবে মাঝে মাঝে চুরির খবরও পাওয়া যায়। চারিদিকের এই থমথমে পরিবেশে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাকই আমার সঙ্গী। এমন একটা পরিবেশে একা একা পাহারা দিতে আমার যে খুব একটা ভয় হচ্ছে না, ব্যাপারটা মোটেও তেমন নয়। আমার ভয় হচ্ছে ভীষণ, কিন্তু পাহারা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ আমার একটা কাজ খুব প্রয়োজন। আর এই কাজটা করলে আমি সংসারের খরচ চালানোর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবো। আমি এসব ভাবতে ভাবতে কখন যেন মাঝরাত হয়ে গেছে। আকাশের দিকে তাকাতেই দেখি আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। হঠাৎই আমি চমকে উঠলাম। কেমন যেন আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনে ঘুরে তাকানোর সাহস হচ্ছিল না। ফ্যাক্টরির পাশেই একটু ঝোপ জঙ্গল ছিল। হঠাৎ করে ঝোপটা নড়ে উঠল। আমার বুকের ভেতরটা কেমন জানি অনুভূতি হচ্ছিল, তা আমি বলে বোঝাতে পারবো না। মনে সাহস করে বললাম, কে কে ওখানে? ঝোপের ভেতরে কে? আমার কথার কোনো উত্তর কেউ দিল না। হবে হয়তো ঝোপের ভিতরে শেয়াল বা অন্য কোনো প্রাণীর বাসা। আমি খামোখাই মনে হয় একটু বেশি ভয় পাচ্ছি। আমি মনের মধ্যে একটু সাহস জুগিয়ে এনেছিলাম। ঠিক তখনই কেউ একজন অদ্ভুত কণ্ঠস্বরে বলে উঠল, চলে যাও, এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করতে এখানে এসো না। আওয়াজটা যে আমার পিছন থেকে এসেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস হচ্ছিল না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে ভয়ে আমি পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার পিছনে তো কেউ নেই, তাহলে আমি কার আওয়াজ শুনলাম? মনে হয় ভুল শুনেছি। শ্মশান ঘাটের পাশে ফ্যাক্টরি হওয়াতে হয়তোবা আমি রাতের বেলা পাহারা দিতে ভয় পাচ্ছি, কিন্তু আমি তো এতটা ভীতু নই। আমি চারদিকের স্তব্ধ পরিবেশটা দেখতে লাগলাম। তখনই আমি কোনো কিছু শব্দ শুনতে পাই। শব্দটা শুনে মনে হচ্ছে কোনো মেশিন চলছে, কিন্তু ফ্যাক্টরি তো বন্ধ। তাহলে এই রাতের বেলা মেশিন চালাবে কে? আর এতক্ষণ তো মেশিনের শব্দ ছিল না। ব্যাপারটা আমার কাছে খুব গোলমাল আর অদ্ভুত মনে হচ্ছে। মেশিনের শব্দ ঠিক কোথা থেকে আসছে তা আমি অনুভব করার জন্য এগিয়ে কান পেতে শুনতে লাগলাম এবং বুঝতে পারলাম গুদাম ঘরের ভেতর থেকে মেশিনের শব্দ আসছে। আমি অনেকটা অবাক হলাম। আরে, গুদাম ঘরে তো কোনো মেশিন থাকার কথা নয়, তাহলে এখান থেকে মেশিনের শব্দ আসছে কি করে? একবার কি ভিতরে গিয়ে দেখব? আমার কাছে তো চাবি আছে। না থাক, জমিদার মশাইকে না জানিয়ে ভিতরে যাওয়াটা ঠিক হবে না। আমি গুদাম ঘরের সামনেই বসে রইলাম। মেশিনের শব্দ যেন থামছেই না। রাত যত গভীর হচ্ছে মেশিনের শব্দ ততই বাড়ছে। মনে মনে ভাবলাম, না, এভাবে তো আর চলে না। গুদাম ঘরের ভিতরে গিয়ে একবার দেখা উচিত। তারপর ভয়ে ভয়ে গুদাম ঘরের ভিতরে প্রবেশ করলাম। কিন্তু গুদাম ঘরের ভিতরে কোনো মেশিনের অস্তিত্ব তো খুঁজে পেলাম না।
গুদাম ঘরে সারি সারি মাল রাখা। তারপর আমি গুদাম ঘরের বাইরে চলে আসলাম। গুদাম ঘরের দরজাটি লাগিয়ে আবারও গুদাম ঘরের বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার কানের কাছে এসে কিছু বলছে। চলে যা, এখান থেকে চলে যা, কেন আমাদের বিরক্ত করছিস? আমি চমকে আশেপাশে তাকালাম, কিন্তু আমি আমার আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। তখন আবারও গুদাম ঘরের ভিতর থেকে মেশিনের শব্দ ভেসে আসছিল। এবার শব্দের তীব্রতা পূর্বের থেকেও আরো বেশি ছিল। খানিকটা বিরক্ত হয়ে গুদাম ঘরের দিকে এগিয়ে গেলাম। ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখার পর আর স্বাভাবিক থাকতে পারলাম না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম গুদাম ঘরের ভিতরে অনেক লোক দাঁড়িয়ে, সবার মুখ একদম ফ্যাকাশে আর চোখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাকে দেখে সবাই হাসতে লাগলো। এরপর আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দৌড়াতে শুরু করলাম। এমন ভাবে দৌড়াতে লাগলাম যে একটি বারের জন্য আমি পিছনে ঘুরে তাকালাম না। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির উঠানে এসে পৌঁছালাম। এরপরে উঠানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে পাই তখন আমি নিজেকে আমার ঘরের বিছানায় দেখতে পাই। আমার মা আর ছোট বোন তমা আমার পাশে বসে আছে। তারপর আমি পুরো ঘটনাটি আমার মাকে জানাই। সব শুনে মা আমাকে বললেন, এখন থেকে অনেক বছর আগে ওই গোদাম ঘরের ওইখানে একটা কারখানা ছিল। একদিন যখন কারখানায় সব শ্রমিকরা কাজ করছিল তখন কারখানায় আগুন লেগে যায়, আর একসাথে অনেক শ্রমিক আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই সেই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কেউ সেখানে দিনের বেলায়ও যেত না। সবাই বলে তারপর থেকে নাকি সেখানে সেই লোকগুলোর আত্মা ঘুরে বেড়ায়। সেই রাতের পর থেকে আমি আর কখনোই গুদাম ঘরের পাশে যাইনি।